রহস্য ও রোমাঞ্চ গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। আজ আপনাদের জন্য সরোজ কুমারী দেবীর লেখা ঝড়ের রাতে। শ্রোতাদের বোঝার সুবিধার স্বার্থে আমরা গল্পের কিছু অংশ সহজ করে নিয়েছি। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি শীর্ষেন্দু। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ঝড়ের রাতে। সেদিন সন্ধেবেলা চায়ের মজলিসে তিন বন্ধুর মধ্যে হঠাৎ তুমুল তর্কযুদ্ধ বেঁধে উঠেছিল। তর্কের আলোচ্য বিষয় ছিল মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব। নির্মল ছেলেটি একেবারে আধুনিক তন্ত্রের। সে বিশ্বাস্য যুক্তি প্রমাণ না থাকলে কোনো বিষয় মেনে নিতে রাজি নয়। তার মতে মৃত্যুর পরে সবই শেষ, আর কিছু অবশিষ্ট থাকে না। পরেশ একথায় ক্ষেপে গিয়ে ভীষণ তর্ক জুড়ে দিয়েছে। পরেশ গোঁড়া হিন্দু। সে হিন্দু শাস্ত্র অনুমোদিত সমস্ত কথাই নির্বিচারে মেনে নেয়। কেউ প্রতিবাদ করলে সে রেগে বলে, হ্যাঁ, সেকালে আর্য ঋষিরা সব তোমাদের মতো গোমূর্খ ছিলেন কি না? তারা তাদের অসীম জ্ঞান ও যোগের সাহায্যে যেসব সত্য প্রত্যক্ষ করে শাস্ত্র রচনা করে গেছেন, তোমরা দুপাতা ইংরেজি পড়ে সেসব উড়িয়ে দিতে চাও। ভারী সব বিদ্বান বুদ্ধিমান এসেছেন, অর্বাচীন আর কাকে বলে। যে হিন্দুর সমস্ত ক্রিয়াকলাপ, আজন্মের সমস্ত সাধনা পরকালের সদ্গতি ও আত্মার ক্রমিক উন্নতির নির্দেশেই বিভোর, সেই হিন্দু সন্তান হয়ে নির্মলের এত বড় একটা গভীর সত্যে অনাস্থা দেখে পরেশ একবারে মর্মাহত হয়ে গেছিল। সে নানা যুক্তি ও শাস্ত্রসঙ্গত প্রমাণের সাহায্যে তাকে বোঝাচ্ছিল যে মৃত্যুর পরে সমস্ত নিঃশেষ হওয়া দূরে থাক, সবই তার বজায় থাকে। মানুষের প্রকৃতি, আশা আকাঙ্ক্ষা কিছুই সদ্য সদ্য বদল হয় না। মৃত্যু কেবল তার স্থূল দেহটা নষ্ট করে মাত্র। নির্মল বলল, কিন্তু তুমি যা বলছো তা যে সত্য, তার এমন কি প্রমাণ আছে? শুধু শাস্ত্রে আছে বললেই তো বিচার ফুরিয়ে যায় না। আমাদের নিজেদের তো সেটা বুঝে দেখতে হবে। পরেশ বাধা দিয়ে বলল, কি অবিশ্বাসী মন তোমার! এর মধ্যে বোঝবার যে কি আছে আমি তো তাই ভেবে পাই না। এ যদি সত্যি না হয় তাহলে এতদিন ধরে সমস্ত শাস্ত্র অনুষ্ঠান সবই ভেস্তে যাবে যে। মরবার সঙ্গে সঙ্গে যদি সব কিছু শেষ হয় তাহলে পুনর্জন্ম, কর্মফল বাদ এসব কিছুরই মানে হয় না। সৎ অসৎ কাজের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সাধু ও চোর দুজনের জীবন একইভাবে নিয়ন্ত্রিত হবে। কেমন চমৎকার বিচার! যা হোক, মানুষ প্রতিনিয়ত জন্মাচ্ছে ও মরছে, একটা যেমন সত্য প্রত্যক্ষ ঘটনা, তেমনি মৃত আত্মাকে মানুষ সর্বদেশে সর্বসমাজে প্রত্যক্ষ দেখেছে ও জেনেছে, এটাও ঠিক তেমনি সত্য ও বিশ্বাস্য ব্যাপার। মরবার পর যে সব কিছু শেষ হয় না, এ কথার বিরুদ্ধে এর চেয়ে বাস্তব ও প্রত্যক্ষ প্রমাণ কি চাও তুমি? বিশ্বাস হয় না? কি করে হবে? নিজে যতক্ষণ না দেখি ততক্ষণ কিছুই স্থির করে বলা যায় না। গল্প তো অনেক শোনা যায়, আমিও শুনি, তুমিও শোনো, সকলেই শোনে, কিন্তু দেখেছো কিছু কখনো? পরেশ রেগে গিয়ে বলল, শোনো কথা, আমি যেমন দেখিনি তেমনি হয়তো 100 জন লোক দেখেছে। তার মধ্যে অন্তত অর্ধেক লোকের কথা খুব বিশ্বাসযোগ্য, জোর করে বলা যায়। তুমি যে এত বড়াই করছো, তুমি ইটালির আল্পস পাহাড় দেখেছো কখনো? বলো তো। নির্মল নিঃশব্দে হাসতে লাগলো। তার হাসি দেখে পরেশ ভীষণ উত্তেজিত হয়ে বলল, কি কথা নেই কেন? যাওনি তো কোনোদিন ইটালি, কাজেই তুমিও ও পাহাড় শ্রেণী দেখোনি। অতএব আল্পস পর্বতমালার অস্তিত্ব সম্বন্ধে তোমার মনে নিশ্চয়ই বিশেষ সন্দেহ আছে। কেমন? নির্মল ধীরভাবে বলল, না, তা নেই। কারণ আমি না দেখলেও যারা দেখেছেন ও এখনো দেখছেন তাদের এটা চাক্ষুষ প্রত্যক্ষ ব্যাপার, কাজেই অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কিন্তু তুমি যে বিষয়ে তর্ক করছো ওর সবই আঁধারে ঢিল ছড়া গোছের। বিশ্বাসযোগ্য তো কিছু দেখতে পাই না। কিন্তু নলিন, তুমি তো কোনো কথা বলছো না। হে, তোমার এ বিষয়ে কি মত বলো? নলিন এতক্ষণ নিবিষ্ট চিত্তে চা খাচ্ছিল। সে সহজেই কথা বলে কম ও কোনো তর্কে বিশেষ যোগ দেয় না।
নিঃশেষিত পেয়ালা মাটিতে নামিয়ে রেখে সে বলল, আমার পক্ষে তোমাদের দুজনের কথাতেই কোনো কথা বলা শক্ত, কারণ জীবনে একবার আমায় এমন একটা অবস্থায় পড়তে হয়েছিল যে সাহস করে তোমার মতো একেবারে আত্মার অস্তিত্ব নেই এ কথা বলতে পারিনি। আবার পরেশের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে আগ্রহের সাথে বলল, তাহলে তুমি নিজে দেখেছো কিছু নিশ্চয়ই, নয় কি? নলিন বলল, হ্যাঁ দেখেছি, কিন্তু সেটা যে কি ব্যাপার তা আমি নিজেই বুঝতে পারি না। কাজে জোর করে নেই বলতেও পারিনি, অথচ অথচ ঠিক যে আছে বলে বিশ্বাস করি তাও নয়। ব্যাপারটা হচ্ছে এই রকম, শোনো তোমরা। আমি এলাহাবাদে মামার বাসায় থেকে কলেজে পড়তাম। এলাহাবাদে যে বছর প্রথম প্লেগ আরম্ভ হলো সে কথা বোধহয় তোমাদের মনে আছে। ওরে বাপরে, সে যে কি ভীষণ মড়ক, না দেখলে বোঝানো যায় না। দেখতে দেখতে অল্প কয়েকদিনের ভিতর এমন উৎকটভাবে চারদিকে ছড়িয়ে পড়ল, প্রথমটা সকলে যেন দিশেহারা হয়ে গেল। কি করবে, কোথায় যাবে, লোক কুল কিনারা পায় না। এক এক বাড়িতে 4 জন 5 জন করে জ্বরে পড়ছে, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই সব শেষ। পাড়ায় পাড়ায় কেবল কান্নার রোল, পথে চারিদিকে হরি বল, রাম রাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, এই শব্দ 2-10 দিন চলল। তারপরে এমন অবস্থা, সৎকার করবার আর কেউ লোক রইল না। বাড়িতে বাড়িতে পরিবার শুদ্ধ লোক মরে পড়ে আছে। পথের ওপর নর্দমার ধারে সব গড়াগড়ি যাচ্ছে। পুলিশের লোকে, মিউনিসিপ্যালিটির লোকে গরুর গাড়ি করে লাশ তুলে বোঝাই করেও শহর পরিষ্কার রাখতে পারছে না। এই অবস্থায় শহরের প্রায় 3 ভাগ লোক মরে গেল। যারা বাঁচলো তারা কে কোথায় পালালো। সেই ভীষণ মড়ক গরমের হাওয়া পড়তে যখন একটু কমের দিকে এলো, তখন সকলে মাথা স্থির করে ভবিষ্যতের ভাবনা ভাবতে লাগলো, যাতে এমন ভয়ানক কাণ্ড আর না হতে পারে। গভর্নমেন্ট থেকে শীত পড়বার আগেই সমস্ত শহর ফাঁকা জায়গায় তুলে নিয়ে যাবার বন্দোবস্ত হতে লাগলো। মিউনিসিপ্যালিটি শহরে স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করতে শুরু করলে আমরা যত সব ছেলেরা মিলে সেবা সমিতি নাম দিয়ে একটা দল গড়ে তুললুম। আমাদের কাজ হলো যাদের দেখবার বা সেবা করবার লোকের অভাব তাদের সেবা করা, যাদের সৎকার করবার লোকের অভাব তাদের সৎকার করা। প্রথমবার শহরে যে অবস্থা দেখেছিলুম আর যাতে তার পুনরাভিনয় না হয় তারই চেষ্টা করা ছিল আমাদের লক্ষ্য। 2-4 বছরের প্রাণপণ চেষ্টার ফলে শীতকালে প্লেগের প্রকোপ ক্রমেই কমে আসতে লাগলো। আমাদের সেবক সমিতির কাজ কিন্তু সমানই থেকে গেল। এলাহাবাদে প্রায় সকলেই চাকরি উপলক্ষে বাস করতে গেছে। নিজে, স্ত্রী আর 2-4টি ছেলে মেয়ে, এই নিয়েই বেশিরভাগ লোকের সংসার। তার মধ্যে যদি বাড়ির কর্তার বা তার স্ত্রীর অসুখ হলো তাহলে দেখবার লোক আর কেউ থাকে না। আগে এক্ষেত্রে কি হতো জানি না, আমাদের দলের কাজকর্ম দেখে শহরের বাঙালি পরিবারে এমন একটা ভাব দাঁড়ালো যেন সেবা করার ভারটা আমাদেরই একচেটে। কারো বাড়ি কিছু হলেই তারা আমাদের সমিতিতে খবর দিয়ে নিজেদের দায়মুক্ত ভাবতেন। আমরাও তখন পরোপকারে উৎসর্গীকৃত প্রাণ, কাজে খবর পাওয়া মাত্র গিয়ে হাজির হতুম। তারপরে নিজেরা পালা করে রাত জাগা, সেবা করা, রোগীর মৃত্যু হলে তার শেষকৃত্য সম্পন্ন করা, সবই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে গেল। বলা বাহুল্য আমাদের পক্ষ থেকে এসব কর্তব্যের কোনো ত্রুটি হতো না। একদিন সন্ধ্যার পর বেরিয়ে এসে খেতে বসেছি, এমন সময় সমিতি থেকে একখানা চিঠি পেলুম। চারু লিখেছে, শাহগঞ্জের নেপালবাবুর অত্যন্ত বাড়াবাড়ি অসুখ, সে ডাক্তার নিয়ে সেখানে যাচ্ছে, আমি যেন চিঠি পাওয়া মাত্র সেখানে যাই। আজ রাত্রে নেপালবাবুর বাড়ি থাকবার আমাদের দুজনের পালা পড়েছে। নেপালবাবুকে আমি চিনতুম। উপস্থিত সময় তাঁর বাসায় তিনি নিজে আর তাঁর বয়স্থা বিধবা ভগ্নী ছাড়া আর কেউ ছিল না। তাঁর একমাত্র ছেলে বিদেশে কাজ করে। সম্প্রতি সে এসে তার স্ত্রী পুত্রকে কর্মস্থলে নিয়ে গেছে। এ খবর 3-4-5 আগে নেপালবাবুর কাছেই পেয়েছি। এর মধ্যে তার কি এমন অসুখ হলো? যথাসম্ভব তাড়াতাড়ি সব সেরে তার বাড়ি যখন পৌঁছলুম তখন ডাক্তার তাকে পরীক্ষা করে দেখছেন। চারু কাছে দাঁড়িয়েছিল, তার কাছে শুনলুম
হঠাৎ পড়ে গিয়ে নেপালবাবু অজ্ঞান হয়ে যান। তারপর থেকে আর জ্ঞান হয়নি। দিনের বেলা এইভাবেই কেটেছে। সন্ধ্যের পরে সে খবর পেয়ে এইমাত্র ডাক্তার নিয়ে আসছে। ডাক্তারবাবু বাইরে এসে বললেন, মাথায় পক্ষাঘাত, জীবনের কোনো আশা নেই। আজ রাত্রি শেষেও মৃত্যু হতে পারে, কিংবা এই অবস্থায় আরো 2-1 দিন কাটাও অসম্ভব নয়। তিনি ওষুধ লিখে দিয়ে চলে গেলে চারু বললে, আমি একবার বাড়ি গিয়ে খেয়ে আসি। ও, আসবার সময় ওষুধ নিয়ে আসবো। তুমি এখানেই থাকো, প্রথম রাতটা তুমিই থেকো, আমি শেষের দিকটায় জাগবো। মনটা কেমন খারাপ হয়ে গেল। নেপালের সঙ্গে অনেক দিন থেকেই পরিচয় ছিল। তার ছেলের সঙ্গে কতদিন এসে এদের কাছে কত উৎপাত করেছি। নিরীহ সরল প্রকৃতির বৃদ্ধ নিজের ছেলের মতোই আমাদের ভালোবাসতেন। আজ তার এই পরিণাম। চারু চলে যাবার পর উপরে গিয়ে দেখি পিসিমা রোগীর মাথার কাছে বসে। আমায় দেখি আগ্রহের সহিত বললেন, ডাক্তার, কি বললে বাবা? আমি চমকে উঠলাম। কি বলবো? ঘরের মাঝখানে খাটের ওপর নেপালবাবু শুয়েছিলেন। একবার তাঁর দিকে চাইলুম। কোনো চৈতন্য নেই, চোখ দুটো বোঝা, নিঃশ্বাস খুব দ্রুত পড়ছে, অবস্থা খুবই খারাপ। পিসিমা উত্তরের আশায় চেয়েছিলেন। আমি একটু মাথা চুলকে একটু ভেবে বললুম, বিশেষ কিছু বলেননি পিসিমা, তবে অসুখটা একটু বাঁকা রকম বলে বোধ হচ্ছে, তাই আর কি। সে আমি সবই বুঝতে পারছি বলে পিসিমা সশব্দে নাক ঝাড়লেন। তারপর আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, আজ আজ কদিন থেকেই চারদিকে যেসব অলক্ষণ হতে আরম্ভ হয়েছে, আমি তো ভয়ে কাটা হয়ে গেছি। বলে না জানি কি না কপালে আছে। রাতে বেরোতে পারিনি, গা ছমছম করে, এঘর ওঘর করতে গা যেন ভারী হয়ে ওঠে। আর পুরো দাঁড় কাকারি বা কি আসমধ্যা বেড়েছে। দিবে রাত্রিরে মাথার উপরে খা খা করে ডেকে মরছে। তখনই আমি জানি একটা কাণ্ড ঘটবেই। তা হ্যাঁ বাবা, ডাক্তার কি বুঝে গেল? আর কি দাদার জ্ঞান চৈতন্য হবার আশা নেই? আমি বললুম, ওর মাথায় পক্ষাঘাত হয়েছে পিসিমা, অসুখটা বড় শক্ত রকম। তবে আমাদের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, চেষ্টা তো করতে হবে। চারু ওষুধ আনতে গেছে, আজ রাতভর পালা করে জেগে একে তদ্বির করে দেখতে হবে। তারপর বরাতের কথা কিছু বলা যায় না পিসিমা। তাই দেখো বাবা, যদি কিছু করতে পারো। আমার তো আর হাত পা আসছে না। বলে পিসিমা কিছুক্ষণ সজল চোখে নেপালবাবুর অচৈতন্য মুখের দিকে চেয়ে আবার বলল, আমার যেদিন কপাল পুড়ল, 5-5টা অপগণ্ড নিয়ে যেদিন পথে দাঁড়ালুম, সেদিন দাদা গিয়েই আমায় বাঁচালেন। তারপর থেকে তার আশ্রয়ে এতদিন নির্ভাবনায় কাটল। কোনো দিন কোনো দুঃখ পাইনি। আজ সেই দাদা চলে যাচ্ছেন, আমি কি না বসে তাই দেখছি। কি পোড়া কপাল রে! পিসিমার কান্না উচ্ছ্বসিত হবার আগেই আমি তাড়াতাড়ি বললাম, এখানে এখানে বসে কাঁদবেন না পিসিমা, যদি ওর ভিতরে জ্ঞান থাকে তাহলে বড় কষ্ট পাবেন। কাঁদছি আর কই রে বাবা। বলে পিসিমা আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। রাত 10টার দিকে চারু ফিরে এলো। একবার ওষুধ খাইয়ে দিয়ে সে পাশের ঘরে শুতে চলে গেলে আমি রোগীর মাথার কাছে জেগে বসে রইল। সন্ধ্যা থেকেই মেঘ করেছিল, এখন জোরে হাওয়া উঠে বৃষ্টি শুরু হলো। উত্তরের হাওয়াটা বড় খারাপ, এই দুয়ারটা বন্ধ করা থাক, দাদার গায়ে না লাগে। বলে পিসিমা আবার ঘরে ঢুকলেন। উত্তরের দিকের বারান্দার দিকে একটা মোটা চটের পর্দা ফেলা ছিল, তবু পিসিমা দরজাটা বন্ধ করে বিছানায় বসে বললেন, ঘরে গিয়ে
টিকতে পারছি না বাছা, প্রাণ যেন আনছান করছে, পোড়া চোখে আর ঘুম আসে না, যত সব পুরনো কথাই মনে হচ্ছে। তা তা তুমি একলাটি বসে আছো, তোমার কিছু ভয় হচ্ছে না? আমি বললুম, না, ভয় আর কিসের। পিসিমা পানের ডিবে থেকে দুটো পান নিয়ে আমায় দিয়ে বললেন, তা ভয় হয় বই কি, এমন একটা রুগী ঘরে থাকলে ওরা সব আনাগোনা করে কি না? তা দিনক্ষণ যার যেটুকু আছে সেটুকু না ফুরেলে তো নেবার জো নেই। হয়তো হয়তো আমাদের আশেপাশেই ঘুরছে সব, তুই বি সেই বি কারো চোখে পড়ে গেল। এই এই কাল ভোর রাতে কি আমি কম ভয়টা পেয়েছিলাম? পিসিমার সঙ্গে কথা বলতে আরম্ভ করলে তিনি রোগীর ঘরে বসে অনর্গল বকবক করবেন, সেই জন্য আমি তার সঙ্গে বেশি কথা বলিনি। তবে এই কথাটা শুনে কি ব্যাপার জানতে একটু কৌতূহল হলো। বললুম, কি কি ভয় পেয়েছেন পিসিমা? পিসিমা বললেন, তোমরা হলে সেইখানে অজ্ঞান হয়ে যেতে। এই এই আমাদের বউ অরুণকে 6 মাসের রেখে মারা যায়, শুনেছ তো? তা এমন সব অল্প বয়সে সাজানো সংসার ফেলে যেসব মেয়েরা মরে, তাদের কি আর গতি হয়? তারা যদি না তাদের স্বামীকে ফিরে পায়, ততদিন আনাচে কানাচে সিঁদুর চুপড়ি মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। এ মায়ার বাঁধন কি সহজে কাটানোর জায়গা? এই তো আমাদের বউকে কতদিন লোকে মাঝরাতে ছাতে সিঁড়িতে ঘরে ঘুরতে দেখেছে, তবে আমি এর আগে কোনোদিন দেখিনি। পিসিমা খানিক চুপ করে রইলেন, তারপরে চুপি চুপি বললেন, বললে না পেত্তয় যাবে বাছা। ভোরের দিকে এতদিন পরে বউকে কাল স্বপন দেখলুম, ঠিক যেন সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। টকটকে লাল পাড়ের শাড়ি পরা, সিধে এতখানি চওড়া সিঁদুর, পায়ে আলতা রগ রগ করছে। চমকে উঠে ঘুমটা ভেঙে গেল। গোবিন্দ মধুসূদন বলে চোখ রোগড়ে দেখি, উমা, তখনও সে ঠিক সামনের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তো বাছা একেবারে কাঠ হয়ে গেছি। সেদিক থেকে যে চোখ ফিরিয়ে নেব, কি কারুকে ডাকবো, এমন ক্ষমতাটি আর আমার নেই। অবাক হয়ে সেই দিকে চেয়ে আছি। দেখতে দেখতে সে মূর্তি বাতাসে মিলিয়ে গেল। তারপরের দিনই দাদা যখন হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন, আমি তখনই জানি এ যাত্রা আর দাদার রক্ষে নেই। আমি বললুম, কেন পিসিমা? এ আর বুঝতে পারো না? পিসিমা অবাক হয়ে বললেন, কি বোকা গো, এ তো জানাই কথা। এবার সে দাদাকে নিতে এসেছে, ঘুরছে আশেপাশে, সময়টা হবে আর সঙ্গে করে নিয়ে যাবে। পিসিমা নিজের মনে আরও এমনি অবান্তর কত কথা বলতে লাগলেন। আমি তার কথায় বিশেষ মন না দিয়ে রোগীর দিকেই দৃষ্টি রেখেছিলাম। তবে তার একটা কথা বারবার ঘুরে ফিরে আমার মনে পড়েছিল। এই ঘরের যে তরুণী বধূটি একদিন তার অসম্পূর্ণ জীবনের খেলা ফেলে রেখে কোন অজানা লোকে চলে গিয়েছিল, সে এই দীর্ঘকাল তার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে তার প্রিয়ের আশেপাশে ঘুরে বেরিয়েছে এবং আজ মৃত্যুর স্পর্শে তাদের মিলন নিশ্চিত জেনে সে উল্লাসে ও অধীর আগ্রহে এই ঘরের চারদিকে সেই মিলনের সন্ধিক্ষণটির আশায় আকুল হয়ে ঘুরে বেড়াচ্ছে। পিসিমার এই কল্পনাটি আমার কাছে বড় মধুর, বড় করুণ বলে মনে হচ্ছিল।
ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। সেই শব্দে চকিত হয়ে আমি নেপালবাবুর মুখের দিকে চাইলুম। তাঁর সেই একই ভাব, কোনো পরিবর্তন হয়নি, কেবল তার নিঃশ্বাসের গতি দ্রুত থেকে দ্রুত হয়ে উঠছিল। মাঝে মাঝে গলার ভিতর থেকে ঘর ঘর করে একটা শব্দ হচ্ছিল। বাইরের দুর্যোগটা ক্রমেই বেড়ে উঠল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রাত, এমনি চারিদিকে ঘোর অন্ধকার। নিঃশব্দ গভীর রাত্রে ঝড়ের শন শন শব্দ, মুষলধারে বৃষ্টির ঝমঝম শব্দের সঙ্গে মিশে একটা প্রলয় কাণ্ডের সূচনা হয়ে গেল। ঘরের বন্ধ দরজা জানলাগুলো ঝড়ের বেগে ঠকঠক ঝনঝন করে উঠছে, যেন বাইরে থেকে কে প্রবল বলে সেগুলো ভেঙে ফেলবার জন্য প্রচণ্ড ধাক্কা ধাক্কি আরম্ভ করেছে। হঠাৎ চারদিক কাঁপিয়ে কড়কড় কড়াত শব্দে একটা ভীষণ বজ্রপাত হলো। সেই শব্দ থামতে না থামতে আমার মনে হলো উত্তর দিকের বন্ধ দরজাটা কে যেন বাইরে থেকে ঠেলছে। একটা একটা আকস্মিক ভয়ে আমার সর্বশরীর কেঁপে উঠল। কান পেতে স্থির হয়ে শুনলুম, সত্যি একটা শব্দ হচ্ছে না দরজায় ঠোকা দেওয়ার, ঠক ঠক ঠক। কিসের শব্দ? ঝড়ে যেমন জানলা দরজা কাঁপছে, এ তো সে শব্দ নয়। দু হাতে চোখ রোগড়ে ঘরের চারদিকে চেয়ে দেখলুম, কোণে একটা পিতলের পিলসুজের ওপর একটা রেড়ির তেলের প্রদীপ মিটমিট করে জ্বলছিল। সেই স্তিমিত মৃদু আলোয় দেয়ালের গায়ে আমার নিজের ছায়াটা দীর্ঘতর দেখাচ্ছে। ঘরের মেঝের উপর আঁচলটা পেতে পিসিমা ঘুমিয়ে পড়েছিলেন। চারু অন্য দিককার ঘরে ঘুমোচ্ছে। এদিকে আর কেউ কোথাও নেই। তবে এই কিসের শব্দ? ঝড়ের শোঁ শোঁ শব্দ আরো বেড়ে উঠল। বাইরে কোথায় যেন খানিকটা দেয়াল কি ছাদের কার্নিশ হুড়মুড় করে ভেঙে পড়ল যেন। তার সঙ্গে সঙ্গেই আবার উত্তরের বারান্দার দরজায় সেই শব্দ। আমার সারা শরীর যেন ঘামে ভিজে গেল। স্পষ্ট বুঝতে পারলাম কে যেন ঘরের ভিতরে আসবার জন্য বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। হঠাৎ একটা অদ্ভুত চিন্তা আমার মনে জেগে উঠল। মনে হলো কি একটা স্ত্রীলোক বন্ধ দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি যেন স্পষ্ট দেখতে পেলুম চওড়া লাল পাড়ের শাড়ি, তার পরা সিঁথির সিঁদুরের উজ্জ্বল রেখা দপদপ করছে। মুখে মুখে তার একটা আকুল আগ্রহের ভাব। আমার সারা শরীরে কাঁটা দিয়ে হিম হয়ে উঠল। চেঁচিয়ে চারুকে ডাকবো মনে করল। চারু! গলা একেবারে রুদ্ধ, কোনো শব্দ বেরোলো না। মনে হলো যেন ঘরে বিছানার চারপাশে কারা সব বেড়াচ্ছে। আসন্ন মৃত্যু রোগীর বিছানার পাশে কতদিন একা রাত ভোর জেগে কাটিয়েছি। কোনোদিন এমন ভয় পাইনি। এসব কথা নিয়ে কোনোদিন মাথা ঘামিয়েছি বলেও মনে হয় না, কিন্তু সেদিন যেরকম ভয় পেয়েছিলাম জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। মুমূর্ষুর অন্তিম শ্বাস ক্রমে দীর্ঘতর হয়ে উঠছিল। আমার আশেপাশে কারা ঘুরে বেড়াচ্ছিল, তাদের অস্পষ্ট কথা, কিসব কানাকানি আমার চোখে যেন প্রতি মুহূর্তে সুস্পষ্ট হয়ে উঠছে। আমার দেহে রক্ত চলাচল আতঙ্কে বন্ধ হয়ে আসছে। মাথার ভিতর ভোঁ ভোঁ করে শব্দ হচ্ছে। নিঃশ্বাস রুদ্ধ হয়ে এসে সমস্ত শরীর ঠলমল করে কাঁপছে। কি একটা শব্দে চমকে উঠে আমি নেপালবাবুর মুখের দিকে চাইলুম। তার তখন দুটো চোখের তারা স্থির হয়ে এসেছে।
গলার ভিতর ঘর ঘর করে একটা একটা বিকট শব্দ হচ্ছে। সেই সময় একটা প্রচন্ড দমকা হাওয়ায় উত্তরের বারান্দার পচা খিলটা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। সেই খোলা দরজা দিয়ে লাল পাড়ের শাড়ি পরা একটা মেয়ে ধীর পায়ে এসে নেপাল বাবুর শিয়রে দাঁড়ালো। তার কপালে চওড়া সিঁদুর, পায়ে পায়ে টকটকে লাল আলতা। সেই মুহূর্তে নেপাল বাবুর মাথা থেকে পা পর্যন্ত একবার থরথর করে কেঁপে উঠে তখনই সব স্থির হয়ে গেল। আমি অস্ফুট কণ্ঠে চারু বলে ডেকে সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান হলে চেয়ে দেখি ভোরের আলোয় ঘর ভরে গেছে। বাইরের বারান্দা দিয়ে পিসিমার উচ্চ বিলাপ ধ্বনি শোনা যাচ্ছিল। নেপাল বাবুর মৃতদেহের পাশে চারু একা বসে আছে। কোথায় চলে গেলে তুমি? নলিনের বলা শেষ হলে সকলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর পরেশ হঠাৎ বিজয়গর্বে উৎফুল্ল হয়ে নির্মলের দিকে চেয়ে বলে উঠল, এইবার বিশ্বাস হয়েছে তো? ভারী যে চাক্ষুষ প্রমাণের দোহাই পেড়ে বড়াই করছিলে, এর চেয়ে বিশ্বাস্য আর অকাট্য প্রমাণ আর কি হতে পারে? এখন এই ব্যাপারটা কি বলে ব্যাখ্যা করবে তুমি শুনি? নির্মল মৃদু হেসে বলল, এর মধ্যে ব্যাখ্যা করবার তো কিছুই দেখছি না, তবে যা ঘটেছিল সেটির মধ্যে প্রধান হচ্ছে নলিনের মনের আতঙ্ক। সেই দুর্যোগের মধ্যে নিশীথ রাতে ওই রকম রোগীর কাছে একা একা বসে থাকতে থাকতে পিসিমার বর্ণিত বিষয়গুলি ওর মাথায় বেশ কাজ করেছিল। ও যে শব্দটাকে দরজায় ধাক্কা দিচ্ছে বলে ভয় পেয়েছিল, সেটা শুধু পর্দার ঠক ঠক শব্দ। ঝড়ের বেগে ভারী পর্দাটা দুলে দুলে উঠে আবার দেওয়ালের বা কপাটের গায়ে আছড়ে আছড়ে পড়ছিল, তাতেই ওরকম একটা শব্দ হচ্ছিল। ভয় পেলে আমাদের মনটা তখন এমন চঞ্চল হয়ে ওঠে যে এসব খুঁটিনাটি ব্যাপার তখন বিচার করে দেখবার মতো অবস্থাই থাকে না। আর যেটাকে চাক্ষুষ প্রমাণ বলে তুমি চালাবার চেষ্টা করছো, সেটার পক্ষেও এই কথাই বলা যায়। খুব বেশি ভয় পেলে বা কোনো বিষয় অত্যন্ত গভীরভাবে চিন্তা করলে মানুষ অনেক সময় যে ভয়ের বা চিন্তার মূলীভূত বিষয়টি স্বপ্নে বা জাগ্রত অবস্থায়ও প্রত্যক্ষ দেখতে পায়, এ সম্বন্ধে অনেক প্রমাণ পাওয়া গেছে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কি বলো হে নলিন, তোমার কি মনে হয়? নলিন মুখ ফিরিয়ে অত্যন্ত সংক্ষেপে বলল, খুব সম্ভব। শুনছিলেন আমাদের আজকের নিবেদন সরোজ কুমারী দেবীর লেখা ঝড়ের রাতে। গল্প পাঠে শীর্ষেন্দু ও সৌম, পরেশ ও চারুর চরিত্রে রৌনক, নির্মল শীর্ষেন্দু, নলিনের চরিত্রে সৌম, পিসিমার চরিত্রে অদিতি। অদিতিকে পুরো টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরও আমাদের সহযোগিতা করবার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ফিরব আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। নমস্কার।